চীনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা শক্তিশালী দেশ, তাদেরকে থ্রেট দিয়েছেন সরাসরি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের থেকে সকল পণ্য কেনা বন্ধ করতে, নতুবা তাদের উপর স্যাংশন দেওয়া হবে। চীন কি করলো? আজকে চীনের গণমাধ্যমগুলোর কিছু খবর জানা গেল, এই মুহূর্তে চীন তাদের রেকর্ড পরিমাণ পণ্য উৎপাদন করছে। অর্থাৎ পৃথিবীর বহু দেশ চীনকে সরাসরি জানে বিশ্ব মোড়ল হচ্ছে আমেরিকা। আমেরিকা কি আসলে তাদের বিশ্ব মোড়লগিরি থাকবে কিনা? কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হচ্ছে তাদের মোড়লগিরি শেষ হয়ে চীন এবং তুরস্কের মোড়লগিরি তাদের ক্ষমতা বিশ্ব শাসন করবে। এই বিষয়টি বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণগুলো বুঝতে পারবেন আমেরিকা তাদের হাজার বছরের ঐতিহ্য এবং রাজত্ব হারিয়ে ফেলতে যাচ্ছে, আর সেই রাজত্ব গ্রহণ করবে চীন এবং বিশেষ করে তুরস্ক। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, প্রথমে একজনের একটা কমেন্ট দিয়ে আমি লাইভটা শুরু করব। তিনি লিখেছেন, কামরুল হাসান, তিনি অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে যে গত 2 বছর তো তুরস্কর বহু গল্প শোনালেন, বাট তুরস্কের ইসরায়েলের চ্যাটের ভালো ছিটতে পারে নাই। আমি সেই দর্শককে বলতে চাই, আপনি যদিও খুব বাজে শব্দ ব্যবহার করেছেন, ওই দখলদার দেশটির বয়কার ল কোন শালায় শিখতে পারছে একটু বলেন তো? ইরান পারছে? কেউ পারছে? 57টি মুসলিম দেশের কেউ পারছে? পারেনি। বিষয়টা হলো কি, তারা ছোট হোক, সংখ্যায় কম হোক, পুরো পৃথিবীটা তাদের কন্ট্রোলে। আর আপনার মতো কামরুল হাসান যারা দর্শক রয়েছেন, যারা মুসলিম দেশের মধ্যে বিভাজনটাকে বেশি পছন্দ করেন, তাদের কারণে এটা সম্ভব হয় না। ধরেন বাংলাদেশের মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তি, যিনি মার্চ ফর গাজার নেতৃত্বে ছিলেন, কয়েকজনের মধ্যে তিনি একজন। দেখবেন এই বাংলাদেশিরা তার চশমাটা কোন ব্র্যান্ডের এটা নিয়ে নেমে গেছে। তো যে বাংলাদেশের এরকম অন্যের বিশেষ জায়গায় আঙুল দেওয়ার লোকের সংখ্যা বেশি থাকে, সেই দেশের উন্নতি হয় না। আমরা প্রত্যাশা করি, আমরা স্বপ্ন দেখি ইরান, তুরস্ক বা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো শত্রুদেরকে দমন করবে, তাদের সাহায্য করবে। আর সেই প্রত্যাশার খবরগুলো আমরা দিই। আমাদের কাজ প্রত্যাশার খবর আপনাদের জানানো। যে খবরগুলো দেই সেই খবরগুলো নিছক কোনো বানানো খবর না, এগুলো বিভিন্ন সোর্স থেকে আসা। কিন্তু সেটা পারছে না কেন? কেন সম্ভব হচ্ছে না? দখলদারদের একটা পশম ছেড়ার ক্ষমতা কারো হয়েছে এই পর্যন্ত? তাদের প্রতিষ্ঠার পর থেকে বলেন তো, 47-48-এর পর থেকে পুরো দখলদারদের বিরুদ্ধে, মানে ইসরায়েলের বিরুদ্ধে পুরো আরব যুদ্ধ করে পরাজিত হয়েছে। একটা দেশের কথা কেন বলবেন? ইরান বা তুরস্কের কথা বললাম। আমি আপনাকে নিয়ে আর ডিটেল এত লম্বা আলোচনা করার প্রয়োজন মনে করছি না, যা বোঝার বুঝে নিয়েছে। আসেন মূল কথা আসি। পুরো পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত হওয়ার পথে। আজকে যারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন, সেখানে চীন এবং আমেরিকার বাণিজ্যিক যুদ্ধের একটা আভাস দিয়েছে। এই মুহূর্তে লেটেস্ট খবর কি জানেন? ডোনাল্ড ট্রাম্প পুরো ড্রাম হয়ে গেছে, বেটার মাথা পুরো আউলা চাউলা হয়ে গেছে। বেটা কি করছে জানেন? চীনের উপর 245% ট্যারিফ দিয়ে দিয়েছে, শুল্ক চাপিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? চীনের পণ্যের উপর আমেরিকা 245% ট্যারিফ মানে যোগ করে দিয়েছে। চীনকে পুরো পৃথিবীতে একা করতে চাইছে। ট্রাম্প বলছেন এই লড়াইতে, যুদ্ধে হয় আমেরিকা জিতবে নতুবা চীন জিতবে। আমেরিকার শি জিনপিং বলছেন যে ওরা যা করার করুক, ওদের চেয়ে 10 কদম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে 10 কদম সামনে যায়, তারপরও চীন জিতবে। এবার বুঝতে পারছেন এখন বাণিজ্যিক যুদ্ধের রূপ নিয়েছে। এবং আমি আপনাদের জানিয়েছিলাম প্রায় 70টির অধিক দেশকে আমেরিকা চাপ দিয়েছে যে তারা যেন চীনের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে, ওদের কোনো পণ্য আর ক্রয় না করে। যদি তারা করে, তাদের উপর ঠিক একই কায়দায় ট্যারিফ
যোগ করা হবে। আমি চীনকে নিয়ে অনেকগুলো তথ্য দেব, তারপরে আমি চলে যাব ইরান, তুরস্ক, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্য সমস্ত আন্তর্জাতিক বিশ্লেষণের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখবেন, আপনার মতের সাথে নাও মিলতে পারে। আর আমি যা বলছি শতভাগ কনফার্ম হবে না। কেন হবে না? খবরের একটা ব্যাপার আছে যে আমি যে খবরটা আপনাদের দিচ্ছি, এই খবরটা এতজন মারা গেছে, এতজন হতাহত হয়েছে, কিন্তু যখন বিশ্লেষণ করব আমি আমার জানাশোনা বা আমার স্টাডি অনুযায়ী করব। আমি যেই সোর্স গুলোকে কন্ট্রোল করি, মেনটেন করি, বা যেগুলো আমি পড়ি সেখান থেকে আমি আমার মতো করব। আবার কেউ দেখবেন যে ইরানি গণমাধ্যম ফলো করছে, কেউ তুর্কি গণমাধ্যম ফলো করছে, কেউ আল জাজিরা ফলো করছে, কেউ পশ্চিমা গণমাধ্যম ফলো করছে। তাই দেখবেন বিশ্লেষণের ব্যাপারগুলো হেরফের হবে। মাধ্যম থেকে একটা বিশ্লেষণ তৈরি করবো এবং মধ্যপ্রাচ্যের যারা ভূ রাজনীতির ভালো বিশ্লেষক তাদের আলোচনাগুলোকে আমি টেনে আনার চেষ্টা করব। দর্শক, ডোনাল্ড ট্রাম্প আজকে 245% ট্যারিফ যোগ করে চীনকে বোঝালেন তিনি বাণিজ্যিক যুদ্ধ শুরু করতে চাইছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন হয় চীন থাকবে অথবা আমেরিকা থাকবে, অথবা চীন হারবে অথবা আমেরিকা হারবে। এবং তিনি চীনকে একা করে ফেলার জন্য চীনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা শক্তিশালী দেশ, তাদেরকে থ্রেট দিয়েছেন সরাসরি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের থেকে সকল পণ্য কেনা বন্ধ করতে, নতুবা তাদের উপর স্যাংশন দেওয়া হবে। একটা চীন কি করলো? আজকে চীনের গণমাধ্যমগুলোর কিছু খবর জানা গেল এই মুহূর্তে চীন তাদের রেকর্ড পরিমাণ পণ্য উৎপাদন করছে। অর্থাৎ পৃথিবীর বহু দেশ চীনকে সরাসরি বলে দিয়েছে দ্রুত তোমার পণ্য দাও। আর আপনারা জানেন আমাদের যে বিল্ডিংটা বানাতে, ভবনটা বানাতে 2 বছর লাগে বা 1 বছর লাগে, চীনের সেটা লাগে 1 মাস, 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস। তাদের টেকনোলজি এত উন্নত হয়েছে, তারা এখন হাত দিয়ে আর কাজ করে না। ধরেন একটা পণ্য তৈরি করছে, এটা প্যাকেটজাত করতে হবে, কোনো মানুষের ছোঁয়া লাগবে না, অটোমেটিক মেশিন করবে। আর যখন মানুষের হাত লাগে না, মেশিন করে, মানুষ তার হাত দিয়ে যতটুকু পারে মেশিন তার কয়েক গুণ বেশি পারে। তো বলা হচ্ছে যে পৃথিবীর বহু দেশ ট্রাম্পের এই ট্যারিফের কারণে খুব দ্রুত সময়ের মধ্যে চীন থেকে তাদের বিশাল পণ্যের বাজার, অর্থাৎ চীনের সাথে তাদের যে অর্ডারগুলো ছিল দ্রুত সেগুলো হাতে পাওয়ার জন্য চীনকে চাপ দিয়েছে। এবং চীন খুব দ্রুত সময়ের মধ্যে সেই পণ্যগুলো তার ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত কাজ করছে। 12 থেকে 13 গুণ বেড়ে গেছে তার পণ্য উৎপাদন। এবং চীন বলছে প্রয়োজনে এই সময়ের মধ্যে আমরা যে বাণিজ্য করব বা আমরা পণ্য রপ্তানি করব, এটা আগামী 10 বছরের সকল রেকর্ড বা আগামী 10 বছরের আমাদের সঞ্চয় তৈরি করে ফেলবে, 1 নম্বর কথা। এবং চীনে এই মুহূর্তে হিউজ পরিমাণ জনশক্তি কাজ করছে, একেবারে দিন রাত কাজ করছে পণ্য উৎপাদনে। 2 নম্বর, চীন আমেরিকাকে থ্রেট দিয়ে বলেছে তুমি তোমার চেষ্টা করে যাও আমাকে একা করার জন্য, কিন্তু আমি আমার জায়গাটাকে আরো প্রশস্ত করব। খেয়াল করেন কিরকম, মার্কিনীদের যে বন্ধু মানে ইউরোপ যেটাকে আমরা বলি পশ্চিমা দুনিয়ার, ইউরোপের সঙ্গে তলে তলে চীনের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। যারা এতদিন চীনকে থ্রেট মনে করতো, আমেরিকার চোখে চীনকে দেখতো, আজকে তারা গোপনে গোপনে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে। এবং চীনের এই ট্যারিফ বা আমেরিকার এই কি বলবো শুল্ক আরোপ, এটাকে চীন কিভাবে মোকাবেলা করবে তার অনেকগুলো পলিসি তৈরি করেছে। আমি পলিসিগুলো ধরে দেই, দেখবেন যে আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পলিসি নাম্বার 1, চীন যে পণ্য তৈরি করবে এই পণ্যের উপর যদি মার্কিন নিষেধাজ্ঞা আসে তাহলে এই পণ্য আমেরিকায় পৌঁছবে কি করে, এই পণ্য বাংলাদেশে পৌঁছবে কি করে, বা ইংল্যান্ডে, জার্মানি, ইতালিতে, তুরস্কে, আরব রাষ্ট্রে পৌঁছবে কি করে। কারণ আমেরিকা বলে দিয়েছে যারা চীনের পণ্য কিনবে তাদের উপর স্যাংশন দেবে এবং তাদের উপর শুল্ক আরোপ করবে বড় অঙ্কে। এখন ধরেন চীন তার পণ্য তৈরি করবে আর সেই পণ্য গোপনীয় হোক বা প্রকাশ্যে হোক, সেই পণ্য চলে আসবে তুরস্কে বা বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যে, ধরেন হঠাৎ পৃথিবীর যে কোনো দেশে আসবে। এই পণ্যগুলো চীনের প্যাকেট খুলে বসে যাবে সেই দেশের নামে। ধরেন উদাহরণ দিয়ে বলি, ইরান কি করে, ইরানকে স্যাংশন দিয়ে এমন অবস্থা করে রেখেছে আমেরিকা যে ইরানের তেল কেউ কিনতে সাহস পায় না।
ইরানের পণ্য কিনতে পারে না। ইরান কি করে, ইরানের সাথে তুরস্কের একটা সীমান্ত আছে। তো তুরস্ক কি করে, যেহেতু ইরান একটা মুসলিম দেশ, যত শত্রুতা থাকুক ইরানকে রক্ষা তুরস্ক তাদের মুসলিম ভাইদের রক্ষা মনে করে। তাই ইরানের বহু পণ্য আছে যেগুলো তুরস্ক ইরান থেকে তার দেশে নিয়ে আসে, অর্থাৎ তুরস্ক নিয়ে আসে, এবং প্রয়োজনে ইরানি ব্যবসায়ী হোক বা তুর্কি ব্যবসায়ীরা হোক এগুলো তুরস্কে ঢুকিয়ে তুরস্কের প্যাকেটজাত করে পণ্য ইরানের। এখন ধরেন আমার এই মোবাইলটি আমাকে আমেরিকা বিক্রি করতে দেবে না, স্যাংশন দিয়ে রেখেছে। এখন আমি আমার এই মোবাইলটির পেছনে, ধরেন আমার নাম ওপেন দ্য আইস এই মোবাইলটার নাম, কিন্তু আমি আপনার দেশে যখন বিক্রি করবো এই মোবাইলের আমি কোনো নাম লিখব না, অথবা আমি এই মোবাইলটিতে তুর্কি যে মোবাইল সেই নাম দিয়ে দিলাম, তার মানে এটা পুরোটা তুর্কির হয়ে গেল, মেড ইন তুরস্ক, সব তুরস্ক। এই কাজটা তো যারা উৎপাদন করে তারাই করে। তো এভাবে ইরানকে চীনকে যখন আমেরিকা স্যাংশন দেবে তখন পৃথিবীর বহু দেশ চীনের প্রোডাক্টগুলো ঠিক এভাবে নেবে, নিয়ে চীনের পণ্যগুলো তারা পৃথিবীর সব দেশ, ইভেন আমেরিকার কাছে বিক্রি করতে পারবে। কারণ আমেরিকা তো তুরস্ককে স্যাংশন দেয়নি, হয়তো বা দেবে না। ধরেন ভারত নেবে, ধরেন বাংলাদেশ নেবে, ধরেন ভিয়েতনাম নেবে, অস্ট্রেলিয়া নেবে, সুইজারল্যান্ড নেবে, মালয়েশিয়া নেবে, ইন্দোনেশিয়া নেবে, এরকম বহু দেশ নেবে যাদের সাথে আমেরিকার সম্পর্ক আছে। তারা সেই পণ্যগুলো আমেরিকার কাছে বিক্রি করবে তাদের নাম করে, তাদের কোম্পানির নাম করে। এভাবে এক উপায়ে চীনের বাজার অব্যাহত থাকবে। ঠিক ইরানকে যেভাবে বললাম, ইরানের তেল কেনা নিষিদ্ধ, আরবের তেল কেনা যাবে, ইরানের তেল কেনা যাবে, অথচ এই তেল বিক্রি করে আরব কোটিপতি, আর ইরান অর্থনৈতিকভাবে বড় চাপে আছে, কারণ মার্কিন স্যাংশন আছে। তো ইরান কি করে, এই তেলগুলো বর্ডার দিয়ে, ধরেন পাকিস্তান বা ইরানের যে বর্ডার সীমান্ত আছে, যাদের সাথে ইরানের সীমান্ত আছে, সেখানের ব্যবসায়ীরা, বর্ডারের যারা বর্ডার গার্ড, তাদের সাথে একটা যোগাযোগ তৈরি করে দিয়ে এই তেলগুলো ইরান বিভিন্ন দেশে ঢুকিয়ে দেয়। ধরেন এই তেলগুলো পাকিস্তান যাচ্ছে, তো পাকিস্তানে দেখবেন যে প্রকাশ্যে যে তেলটা কেনা হয়, হ্যাঁ, বাজার থেকে যে তেলটা কেনা হয় সেটা মানে তার লিটার অনেক বাংলাদেশের তো 3-4 গুণ বেশি, বাংলাদেশের তেলের দামের চেয়েও পাকিস্তানে। কিন্তু সীমান্ত দিয়ে যে ইরানের তেলটা আসে সেই তেলটার দাম একদম পানির দাম, কারণ ইরান এভাবেই তার তেলগুলোকে বিক্রি করছে। তো ইরান আশপাশের বহু দেশকে এই তেলগুলো দিচ্ছে। ইরানের তেল কোথায়, চীনও পৌঁছাচ্ছে, বিশাল, মানে ইরানের কাছ থেকে প্রচুর তেল চীনও কিনছে। তার মানে ইরান তার তেল বিক্রি বন্ধ করেনি, তেল বিক্রি চলছে। কিন্তু আমেরিকাকে বোঝাচ্ছে কিভাবে যে আমরা ইরানের সাথে তেল কিনছি না, কিন্তু বর্ডার দিয়ে, কাটা লাইন দিয়ে, বা সেটাকে কি বলবো, রাষ্ট্রীয় খাতা না উঠিয়ে ভিন্ন উপায়ে ঢুকাচ্ছে, অথবা ইরানের তেলটা ধরেন প্রতিবেশী একটা দেশ কিনছে, সেখান থেকে আরেকটা দেশ কিনছে। এভাবে ইরানের তেল পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। যেটা বললাম যে ইরানের অনেক পণ্য তুরস্কে ঢোকে, তুরস্ক সেগুলোকে বাজারজাত করে, এতে দুটো দেশেরই লাভ হয়। তো এভাবেই চীন তার বাজার টিকিয়ে রাখবে। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, হঠাৎ করে এই এপ্রিলে চীনের 5 থেকে 6টি Y20 সামরিক বিমান, পণ্যবাহী সামরিক বিমান, বিশাল আকারের, মিশরে প্রবেশ করেছে, সুয়েজ খাল লগ্ন একটা জায়গায় প্রবেশ করেছে। পুরো মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পশ্চিমা দুনিয়া কেঁপে উঠেছে যে চীনের এই 5 থেকে 6টি Y20 বিমান কেন মিশরে প্রবেশ করেছে। যে মিশর আমেরিকার তাবেদার, বা যে মিশরে আব্দুল ফাত্তাহ আল সিসি আমেরিকার পুতুল সরকার। এ ব্যাপারে যে তথ্যগুলো আসছে, বলা হচ্ছে আমেরিকা এবং মিশরের মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে, সামরিক চুক্তি, অস্ত্র কেনা বেচা, কিন্তু আমেরিকা ঠিক সময় মতো এই অস্ত্রগুলো মিশরকে দেয়নি বা দিচ্ছে না, এবং F-35 মিশরকে দেয়নি আমেরিকা, যে কারণে মিশর চীনের কাছ থেকে অস্ত্র কেনার একটা চুক্তি করেছে, এবং মিশরকে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ড্রোন সহ বিভিন্ন আধুনিক অস্ত্র বিক্রি করেছে চীন। কারণ যে Y20 বিমানটির কথা বলছি, পণ্যবাহী জাহাজ বা সামরিক জাহাজ, এই এক একটা জাহাজের মধ্যে ট্যাঙ্ক, সাজোয়াজান, আর্টিলারি, আপনার যেটা বলি আমরা, তারপর ড্রোন সহ ভারী ভারী অস্ত্র এটা বহন করতে পারে। প্রায়
4,500 কিলোমিটার এটা মুভ করতে পারে। এই ভারী অস্ত্র নিয়ে প্রায় 63 থেকে 70 টন বহন করতে পারে। এরকম 5 থেকে 6টি Y20 বিমান চীন থেকে মিশরে এসছে। খেয়াল করেন, তার মানে যে তথ্যগুলো আসছে তারা বলছে যে চীন এই 6টি বা 5টি বিশাল আকারের যুদ্ধ বিমান ভর্তি করে অস্ত্র বিক্রি করেছে কার কাছে? মিশরের কাছে। এটা এই পর্যন্ত যে তথ্যটি আসছে। এখন ধরেন চীনের সঙ্গে মিশরের এই সম্পর্কটা কেন হতে পারে? আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযোগ স্থল হলো সুয়েজ খাল, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় সুয়েজ খাল। এটা কোথায়? এটা মিশরে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযোগ স্থল মিশরের সুয়েজ খাল। ঠিক এই জায়গাটাই চীন তার পা রাখতে যাচ্ছে, আর সেই হিসেবে এই 5টি Y20 বিমানের আগমন। এবং এই সুয়েজ খালে যদি চীন পা রাখে, সবচেয়ে বড় অস্বস্তিতে পড়বে কে? আমেরিকা। ইতিমধ্যে যারা জিও পলিটিক্স নিয়ে কথা বলছেন তাদের বিশ্লেষণ হলো চীন মিশরে প্রবেশ করে গেছে এবং গুরুত্বপূর্ণ অংশে চীনের পা পড়ে গেছে। একদিকে আমেরিকা তার অস্ত্র সঠিক সময় তার ক্রেতাকে দিতে পারছে না, ঠিক এই জায়গাটা চীন দখল করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি ক্ষমতায় বসে পুরো পৃথিবীতে ট্যারিফ বা শুল্ক নিয়ে মানুষের উপর যে চাপ প্রয়োগ করছেন, পুরো ইউরোপের মধ্যে তিনি যে অসন্তোষ তৈরি করেছেন, সবকিছু মিলে তার বন্ধুরাই তার উপর এখন ক্ষিপ্ত এবং তার প্রতি অবিশ্বস্ত হয়ে গেছে। অর্থাৎ ইউরোপ, দেখেন ফ্রান্সের মতো দেশ বলছে তারা স্বাধীন ফিলিস্তিন দেখতে চায়, সার্বভৌম ফিলিস্তিন দেখতে চায়, যারা কদিন আগে ইসরায়েলের পক্ষে লোহিত সাগরের যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল ইয়েমেনকে টার্গেট করে। আজ তারা বলছে তারা স্বাধীন ফিলিস্তিন দেখতে চায় এবং তারা সৌদি আরব সফর করবেন এই বিষয়ে। এপ্রিলে তারা আন্তর্জাতিক ফোরামে কথা বলবে। কে? ফ্রান্স, ইউরোপের একটা মোড়ল রাষ্ট্র। শুধু ফ্রান্স নয়, ইউরোপের অধিকাংশ দেশ এখন স্বাধীন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে। তো ট্রাম্প যখন এক দখলদারের হাত ধরে তার নিজের পাগলামিকে বিশ্বে বাস্তবায়নের চেষ্টা করছেন, তখন তার দীর্ঘদিনের মিত্ররা, বন্ধুরা তার পাশ থেকে সরে যাচ্ছে। তো এভাবেই মানে আসলে আমরা প্রশ্ন করতে পারেন যে ট্রাম্প এটা আসলে করছে কেন? ট্রাম্প কি তার একক ইচ্ছা রাষ্ট্র চালায়? না, পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা এস্টাবলিশমেন্ট থাকে, আন্তর্জাতিক এস্টাবলিশমেন্ট যেমন থাকে, রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্ট থাকে। তো ধরেন বাংলাদেশে এস্টাবলিশমেন্ট আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে, এরকম আমেরিকাতেও আছে। ট্রাম্প আমেরিকান এস্টাবলিশমেন্ট বিরোধী একজন ব্যক্তি, যার কারণে ট্রাম্পকে দ্বিতীয়বার ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, যার কারণে ট্রাম্পকে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে, যার কারণে ট্রাম্পকে আদালতের মতো জায়গায় তার বৈধতা নিয়ে নির্বাচন করতে হয়েছে। তো সেই ট্রাম্পের সঙ্গে মার্কিন এস্টাবলিশমেন্টের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে বলা হচ্ছে যে ট্রাম্প নিজের ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করেন, তার পরামর্শদাতাদের মানে যারা এস্টাবলিশমেন্টের সেই পরামর্শগুলো কম গ্রহণ করে। তো এখন এই মুহূর্তে ট্রাম্প যে পথে এগুচ্ছেন, এটার দুটো কারণ আমার ব্যাখ্যা আসছে। একটা ব্যাখ্যা হলো দীর্ঘদিন ধরে, ধরেন শতাব্দী হোক, 50 বছর হোক, আমেরিকা ছিল বিশ্বমূল্য, কিন্তু আমেরিকা ক্রমান্বয়ে প্রতিটি জায়গায় তার অবস্থান হারাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য থেকে হারাতে শুরু করেছে, আফ্রিকা থেকে হারাতে শুরু করেছে, এশিয়া থেকে হারাতে শুরু করেছে। আর সিমটম দেখেন, আফ্রিকা থেকে মালি বলেন, নাইজার বলেন, এরকম চাঁদ বলেন, আরো মানে যে রাষ্ট্রগুলো আছে আফ্রিকার, এরা কিন্তু তাদের কলোনি যে ফ্রান্স, ব্রিটেন এদেরকে খেদিয়েছে এবং সেখান থেকে আমেরিকাকেও বিদায় নিতে হয়েছে। একসময় এখান থেকে তারা স্বর্ণ বা অন্যান্য খনিজ লুট করত। দেখেন সেখানে কিন্তু ঢুকে গেছে কোথাও রাশিয়া, কোথাও তুরস্ক, কোথাও চীন, তারা ঢুকে গেছে, আর আউট হয়ে গেছে আমেরিকা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্যান্টনমেন্ট ইসরায়েল, এটা সবচেয়ে বড় চাপে আছে এবং এই দখলদার দেশটিকে বাঁচিয়ে রাখার অর্থ হলো আমেরিকার মধ্যপ্রাচ্যে শক্তিকে ধরে রাখা। ক্যান্টনমেন্টই তো মূল দেশের শক্তি, বুঝতে তো পারছেন। বাংলাদেশের ক্যান্টনমেন্ট বাংলাদেশের সামরিক বাহিনীর মূল শক্তি, মানে রাষ্ট্রীয় শক্তি। কিন্তু ইরান এই দেশটিকে টেক্কা দিতে চাইছে, যে কারণে ইরানকে সবসময় চাপে রাখে এই দুটো দেশ। তো এতদিন ইউরোপ
দখলদার বা বিশ্ব মোড়লদেরকে সাপোর্ট করলেও ইউরোপ সরে এসছে সেখান থেকে। ইউরোপ এখন ভিন্ন সুরে কথা বলছে, আমেরিকাকে বলছে যে তুমি এমন কোনো কাজ করো না যাতে করে মধ্যপ্রাচ্যের আগুন পুরো বিশ্বকে ছাই করে দেয়। অর্থাৎ তুমি ইরানের ব্যাপারে এত অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিও না, অথবা তুমি এককভাবে ইরানের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দিও না আমাদের মতামত ছাড়া। আর যদি চাপিয়ে দিয়ে থাকো আমাদেরকে জড়িও না, আমাদেরকে টেনে নিও না, সিদ্ধান্ত তুমি একা নিলে তুমি একাই লড়াই করো। এখন বিষয়টা হলো যে ইরান এবং দখলদার মানে ইসরায়েল, এই দুটো দেশের মধ্যে যদি লড়াই হয়, আপনি চোখ বন্ধ করে রাখেন, দখলদাররা কখনোই পারবে না ইরানের সাথে। তারা হামাসের সাথে কুলিয়ে উঠতে তাদের রুহ বেরিয়ে যাচ্ছে, ইরান তো দূরের কথা। কিন্তু এটা তো তারা জানে, কিন্তু তারা কি করবে? আমেরিকাকে টেনে আনবে। কেন আমেরিকাকে টেনে আনবে? আমেরিকাকে টেনে আনলে আমেরিকা তার অনেক মিত্রকে টানবে, ইউরোপকেও ডাকবে, একটা সময় বাধ্য হবে ইউরোপ তাদের কাছে আসতে। কারণ ইউরোপের লাইসেন্স বা ইউরোপকে টিকিয়ে রাখা বা ইউরোপে তাদের যে ক্যান্টনমেন্ট মানে ঘাঁটি আমেরিকার, এগুলো তো সব আমেরিকা নিয়ন্ত্রণ করে। তো এই মুহূর্তে আমেরিকা তার প্রভাব বা বিশ্ব মুরলীপনা হারাতে শুরু করছে। এবং আমি যেটা বিশ্বাস করি, ঐতিহাসিকরা বলেন বা বড় বড় কি বলবো মনীষীরা বলেন বা হাদিসের বিভিন্ন মত, কোন সাম্রাজ্য 100 বছর টিকবে না, বা ইহুদি সাম্রাজ্য যেটা তালমুদ বলছে 80 বছরের বেশি টিকবে না। 80 বছরের তাদের যে মানে তালমুদ মানে ইহুদিদের ধর্মগ্রন্থ, তার যে ব্যাখ্যা সেখানে বলা আছে যে তাদের যে মনীষী এই তালমুদ লিখেছেন বা তিনি ভবিষ্যৎবাণী করেছেন, তিনি বলেছেন 80 বছরের বেশি ইহুদি কোন সাম্রাজ্য বা জাতি টিকবে না। তার মানে আগামী 27 সালে, এখন তো 25, 27 সালে ইহুদি জাতি প্রায় 80 বছর হয়ে যাবে। তাই অনেকেই বলছেন যে এই সময় এসে তারা মানে আগামী 2 বছরের মধ্যে এদের পরাজয় হবে। আর তার সিমটম এখন শুরু হয়ে গেছে, নেতানিয়াহুর এই পাগলামি তারই একটা প্রমাণ বলা যায়। তো এখন আমেরিকার কাছে মনে হচ্ছে যে ইরানকে মধ্যপ্রাচ্যে সাইজ করতে হবে, কারণ ইরানের শক্তি ক্রমান্বয়ে বাড়ছে। দেখেন ইরানের সাথে সৌদির দূরত্ব কমে গেছে, সৌদি ইয়েমেনের লড়াই আসতে বন্ধ হয়ে গেছে, লেবানন মোটামুটি একটা কন্ট্রোলের দিকে আসছে। তো মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে দখলদারদের বাদ দিলে মূল মোড়ল কিন্তু ইরান। তো ইরান চাইছে যে কোনো ভাবে দখলদারদেরকে আস্তে করে ঘাটটা মটকে দিয়ে তারা হবে মোড়ল। তো ইরান মোড়ল হয়ে গেলে সবচেয়ে বড় চাপে পড়বে আমেরিকা, কারণ তাদের ক্যান্টনমেন্ট এটি। তো সবকিছু মিলে ইরানকে আবার পাশ থেকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া, চীন, আরো বেশ কিছু দেশ যারা প্রকাশ্যে আসছে না। কিন্তু এখানেও দ্বৈরথ আছে। ইরানের এই কাজটি সহজ হয়ে যাবে যদি সৌদি আরব সহ কয়েকটি বিশ্ব মানে মুসলিমদের মোড়ল প্লাস তুর্কিরা অ্যাড হতে পারে। কিন্তু এখানে ইরানের একটা ঘাউরামি আছে বা ঘাটতারামি আছে। ইরান শিয়া সুন্নি এটা দ্বন্দ্বের মধ্যে এই জিনিসগুলোকে সমাধান করে অনেক সময়। যেমন ধরেন তারা ফিলিস্তিনকে সাহায্য করে মানে গাজাকে, কিন্তু তারা মুসলিম বিশ্বের অন্যান্যকে সাহায্য করেন, অন্য দেশে তাদের সাহায্যটা ভিন্ন রকম। এই যে মানে তাদের যে জায়গাগুলো, এখন তুরস্কের এরদোয়ান কি ইরান সফর করবেন, বলা হচ্ছে যে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ, আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ এই সফরটা, এবং এখান থেকে অনেক কিছু সমাধান আমরা হয়তো পাবো। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমেরিকা ক্রমান্বয়ে তার শক্তি হারাচ্ছে, ইউরোপে তাদের অবস্থা খারাপ। এই যে এখন দেখেন ট্রাম্প আসার পর ইউরোপের সাথে ট্রাম্প মানে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। মানে একজন আরেকজনের সাথে এখন পারে না যেন লড়াই জড়িয়ে যাবে এমন একটা ইউক্রেন ইস্যুতে। আবার দেখেন আমেরিকার সবচেয়ে বড় শত্রু যার জন্য ন্যাটো তৈরি করছে রাশিয়া, সে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব প্রায়, এটা প্রমাণ হয়ে যাচ্ছে, প্রকাশ্যে আসছে। তো আফ্রিকা থেকে আউট হয়ে যাচ্ছে, এশিয়াতেও মোটামুটি প্রভাব কমে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে শুরু করছে। আরবরা চীন রাশিয়ার প্রেসক্রিপশন শুনছে। খেয়াল করেন মোহাম্মদ বিন সালমান বলেন বা যে কোনো ইস্যুতেই বলেন, রাশিয়া চীনের প্রেসক্রিপশন আরবরা নিচ্ছে, আমেরিকার প্রেসক্রিপশন কম নিচ্ছে। জো বাইডেন কিন্তু বৃদ্ধাঙ্গুই দেখিয়ে দিয়েছে আরবরা। তো সবকিছু মিলে আমেরিকার ঘন্টা বন্ধ হবার পথে বা আমেরিকার বিদায় ঘন্টা বাজছে। নতুন করে আসলে মোড়ল হবে কারা? চীন। এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির একটা স্ট্রং জায়গায় আছে চীন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যারা চীনের পণ্য নিচ্ছে না, এবং পৃথিবীর এমন কোনো পণ্য নেই যেটা চীন তৈরি করে। সব কিছুর মধ্যে চীন আছে। চীন অস্ত্র বাজারে আছে, কিন্তু এটা আলোচনা কম করেছে, বা অস্ত্র বাজারে আমেরিকা বা রাশিয়ার মতো এটা আলোচনা আনে কম। কিন্তু চীন অস্ত্র বাজারে আছে এবং অস্ত্র বিক্রি করছে বিভিন্ন দেশে। এবং অনেকেই বলে চীনের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে যেটা হয়তো আমেরিকা রাশিয়ার কাছে হবে, কিন্তু চীন প্রকাশ্যে আনে না, কারণ সেটাকে মোকাবেলার জন্য শত্রুরা হয়তো নেক্সট কোনো
প্রযুক্তি বা প্রজন্মের অস্ত্র তৈরি করবে, এরকমও বলা। তো আজকের প্রেক্ষাপটে দেখেন, তুরস্ককে সাইজ করার জন্য ইসরায়েল এক পায়ে রেডি, এবং এই তুরস্ককে সাইজ করার জন্য অনেক মুসলিম দেশকেও ইসরায়েল তার দলে ভেড়াচ্ছে। একসময় তুরস্ক যে দেশগুলোকে সাহায্য করেছে, যুদ্ধে বিজয় এনে দিয়েছে, বলা হচ্ছে সেই তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, আজারবাইজান, এরকম বহু দেশ নাকি ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে। এটা নিয়ে আমি দীর্ঘ একটা লাইভ করব তুরস্কের ওয়ালিদ বিন সিরাজ ভাইয়ের সাথে একদিন এসে, এটাকে নিয়ে অনেক ডিটেল বলবো না। কিন্তু দেখেন, তুরস্ক যতগুলো জায়গায়, আমার যে দর্শক প্রথমে ফোন করে কমেন্টটা করছিলেন এটা বিরক্তিকর, তাকে বলছি তুরস্কের দিকে তাকান। তুরস্ক যেই ফ্রন্ট গুলোতে হাত দিছে প্রত্যেকটা বিজয় পেয়েছে। ইরান কিন্তু একটা ফ্রন্টে বিজয় পায়নি। ইরান আসাদকে টিকিয়ে রাখার যে চেষ্টা করছে, শেষ পর্যন্ত ইরান পরাজিত হয়েছে। ইরান কিন্তু হিজবুল্লাহকে বড় রকম বিপদে ফেলে দিয়েছে এই যুদ্ধে, এবং হিজবুল্লাহটা বড় রকম মার খেয়ে মোটামুটি অর্ধমৃত হয়ে গেছে। এই হিজবুল্লাহর শক্তি ক্ষয় হয়েছে। এখন পর্যন্ত হুতির এই টিকে আছে, বলা যাচ্ছে না তাদের শেষ অবস্থা কোথায় গিয়ে ব্রেক করে। এবং যতগুলো ফ্রন্টে ইরান পা দিয়েছে, একটা ফ্রন্ট ইরান ধরে রাখতে পারেনি, পুরোপুরি ইরাক ধরে রাখতে পারেনি, সিরিয়া পারেনি। কোন ক্ষেত্রে ইরান এটাকে ধরে রাখতে পারেনি? কারণ ইরান একা হয়ে যায়। কিন্তু তুরস্ক আজারবাইজানের বিজয় এনে দিয়েছে, সিরিয়ার বিজয় এনে দিয়েছে, ইরাকের শক্ত অবস্থানে চলে গেছে, লিবিয়াতে তারা বিজয় পেয়েছে। আপনি কোন জায়গায় দেবেন? প্রত্যেকটা যেখানেই প্রবেশ করেছে, এবং আফ্রিকাতে খুব শক্তি নিয়ে প্রবেশ করছে, ঘাঁটি নিয়ে যাচ্ছে বড়, মানে তুরস্কের এরদোয়ান এই মুহূর্তে আফ্রিকায় আমেরিকার জায়গাটা দখলে ঢুকে যাচ্ছে। সবকিছু মিলে তুরস্ক এদিকে কিন্তু একটা বড় রকম মুসলিম বিশ্বের একটা বড় শক্তি হিসেবে প্রবেশ করছে। এই মুহূর্তে তুরস্ক এবং ইরানের সম্পৃক্ততা বা যদি জোট হতে পারে, যেটা তাদের সামরিক বলি বা আর্থিক বলি, বাণিজ্যিক বলি, এই জোটটা হয়ে গেলে আমার মনে হয় খেলা জমে যাবে। পশ্চিমাদের জন্য বড় টেনশন তৈরি করে ফেলবে। কিন্তু জোটটা আসলে খুব অনিশ্চিত। আমার মনে হয় না যে এইরকম জোট হবে, কারণ দুজনের জিও পলিটিক্সের ভিন্নতা এত বেশি, এত বেশি কাদা ছোড়াছড়ি বা এত বেশি বিরোধ, এটাকে এক করা খুবই কঠিন। আর ইরান জাতিগতভাবে একটু, মানে কি বলবো, শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণেই হোক বা এটার একটা বড় রকম পার্থক্য আছে। তো আরেকটা জিনিস হলো, আমি ইরান এটা বললাম আপনাদের যে ইরান মধ্যপ্রাচ্যে মোড়ল হয়ে উঠছে, মুসলিম বিশ্বের মোড়ল হয়ে উঠছে তুরস্ক, আর আমেরিকার জায়গায় মোড়ল হয়ে উঠছে চীন। তো চীন কি শেষ পর্যন্ত পারবে? এখানে একটা ব্যাপার, অনেকে বলতে পারেন যে না রাশিয়া, না রাশিয়ারও কিন্তু মোড়ল হওয়ার পসিবিলিটি কম। তার প্রধান কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় রকম মার খেয়েছে। যদিও রাশিয়া বড় বলে চিৎকার করে বলতে পারছে না, ছোটরা হয়তো চিৎকার শোনা যাচ্ছে। তাদের হাজার হাজার সেনা মারা গেছে, ক্ষতি হয়েছে প্রচুর। তো আমেরিকার পরে রাশিয়া আর মানে সুপার মোড়ল হওয়ার সুযোগ নেই। হবে এমন কোন রাষ্ট্র যারা আগে ছিল না, এটাকে বলা হচ্ছে যে চীনকে। আর মধ্যপ্রাচ্যের মোড়ল হিসেবে চীনকে ধরা ইরানকে ধরা হচ্ছে, আর মুসলিম বিশ্বের মোড়ল হিসেবে সৌদির জায়গাটাকে নিয়ে যাবে তুরস্ক। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের এবং এশিয়ার যে মূল কেন্দ্রটা, এশিয়া মধ্যপ্রাচ্যের, এটা তুরস্কের এই জায়গাটা খুবই গুরুত্ব আছে, এবং তুরস্ক এই জায়গাটাকে খুব শক্তিশালী ভাবে ধরে রেখেছে। তো সবকিছু মিলে আজকের যে আপডেট, সে আপডেটে এইটুকু বলা যেতে পারে, যেমন আজকে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিয়েছে, বলেছে যে দ্বিতীয় দফা বৈঠকের আগেই তিনি বলেছেন যে ইরান যদি সামরিক চুক্তিটা না মেনে নেয়, কি বলে তাদের যে নিউক্লিয়ার চুক্তি আমেরিকার দাবি অনুযায়ী মেনে না নেয়, যে কোনো সময় আমেরিকান সেনা এই দেশটার উপর বোম্বিং করবে, বোমা আক্রমণ করবে। আজকেও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং পারমাণবিক শক্তি কমিশনের প্রধান তিনি খুব শিগগিরই ইরান সফরে আসছেন, এবং বলা হচ্ছে যে ফেব্রুয়ারির তথ্য মতে ইরানে এই মুহূর্তে আপনার প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। অর্থাৎ 260% মানে হলো 275 কেজি ইউরেনিয়াম ইরানের হাতে আছে। এবং এই আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলো বলছে যদি ইরানের হাতে 90% পারমাণবিক বা এই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম পৌঁছে যায়, ইরান পারমাণবিক বোমের মালিক হয়ে যাবে। এখন আছে 60 আর 275 কেজি পরিমাণ, এটা বলছে এই কমিশন। আর যদি ইরান 90%-এর মালিক হয়ে যায়, তাহলে ইরান মোটামুটি বেশ কয়েকটি, 1 ডজনের মতো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এখন ডোনাল্ড ট্রাম্প আজকে আবার নতুন করে ইরানকে হুমকি দিয়েছেন। তার হুমকি আসুক,
কিন্তু ইরানের পক্ষ থেকে বা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেটাকে আবার পাল্টা জবাব দিয়েছেন, বলেছেন তার পুরো বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে। সর্বোচ্চ সতর্ক মানে ইরানকে আমেরিকা যেন হঠাৎ করে কোনো এক ভোরে বা গভীর রাতে এসে আক্রমণ করতে না পারে। এবং দখলদাররা বলছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার নেতানিয়াহুর যে বৈঠকটি হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এইটার দায়িত্ব বা নেতৃত্ব থাকবে ইসরায়েল বা নেতানিয়াহু। এবং নেতানিয়াহুর ডাইরেক্ট বক্তব্য হলো তারা ইরানের পারমাণবিক প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র প্রকল্পগুলোকে ধ্বংস করে দেবে, মানে ইরানকে একেবারে শূন্য করে দিয়ে আসবে। আর এই মুহূর্তে ইরান চীন এবং রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারছে। এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলি, এই দ্বিতীয় দফা আমেরিকা ইরানের বৈঠকের আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তিনি যাচ্ছেন রাশিয়াতে, এবং তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। এটিকে বলা হচ্ছে যে রাশিয়া এবং চীন থেকে ইরান গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে যাচ্ছে আসলে এই মুহূর্তে তারা কি করবে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আমাদের বিশ্লেষণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন কেন আসলে কথাগুলো বলা হচ্ছে। এই ট্রাম্প এমন কিছু করতেছেন যেগুলোর মাধ্যমে বিশ্ব মোড়ল থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষমতাশীল, কিন্তু ক্ষমতাশীল ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যদি আরেকবার থাকেন তাহলে আমার মনে হচ্ছে তারা ক্ষমতা হারিয়ে ফেলবেন। চীন যেই চৌকুশকতার ভাবে বিশ্ব শাসন করার চিন্তা ভাবনা করছে, বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমেরিকা পারছে না। কারণ আমেরিকা শুধুমাত্র নিজেদের দাপট দেখানোর চেষ্টা করছে, নিজেদের ক্ষমতা অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টাটা যাদের ব্যর্থ হচ্ছে এবং সেগুলো অন্য দেশগুলো প্রত্যাখ্যান করছে। যেভাবে আফগানিস্তান পালিয়ে এসেছে, এখন সিরিয়া থেকেও পালানোর সময় এসেছে। এ কারণেই ট্রাম্পের কারণে বা আমেরিকার, আমার মনে হয় 5 বছর ট্রাম্প থাকার পর ভারত আমেরিকার আধিপত্য আর পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে নতুন আধিপত্য আসবে তুরস্ক এবং চীনের।